হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো অনুব্রত ভালো আছো পার্থ সেনের এই সিনেমা নিয়ে। এই সিনেমাটা মূলত আমাদের যে একাকিত্ব, আমাদের যে বেঁচে থাকার লড়াই, এই ব্যাপারটার উপর বেস করে তৈরি করা হয়েছে সিনেমাটা। দেখেন, আমরা যারা জীবিত আছি, আমরা কাজ করব, খাবো দাবো, ঘুমাবো আর মরে যাব, এইরকম একটা সার্কেলের মধ্যে জীবন না। এরকম সার্কেল হয় হচ্ছে বিভিন্ন প্রাণীদের, যেমন গরু ছাগল। তারা তাদের কোনো কাজ দিলে, যেমন গরু দিয়ে অনেক সময় হাল চাষ করা হতো, এখন অন্যান্য কাজ করা হয়। তারা কাজ করে, খায়, ঘুমায়, তারপরে মরে যায়। এরকম যে ব্যাপারটা, এগুলো প্রাণীদের ক্ষেত্রে হয়, কিন্তু মানুষের ক্ষেত্রে মানুষের একটা বেঁচে থাকার জন্য, একাকিত্ব দূর করার জন্য, অথবা একাকিত্বের মধ্যে থেকেও লড়াই করে বাঁচার জন্য একটা উদ্দেশ্য লাগে, যে আমি এমক একটা উদ্দেশ্যের কারণে বেঁচে আছি। না হয় মানুষের জীবনের কোনো মানে থাকে না, সেগুলো জীবন যাপন করতে বা জীবনে সুন্দর করে বাঁচার জন্য কোনো আগ্রহ লাগে না। যেমন কেউ খোদা তাআলার সেবার জন্য বাঁচে, যে আমি ঘর সংসার করব, কিন্তু সাথে সাথে এগুলোর উদ্দেশ্য থাকবে খোদা তাআলার জন্য সেবা। কারো উদ্দেশ্য থাকে যে আমার ফ্যামিলির অথবা আমার খুব কাছের অমুক মানুষটার সাথে আমি জীবন যাপন করব, সময় পার করব। অথবা কেউ অসুস্থ থাকলে সে অসুস্থতা দূর করার জন্য আমি সেবা করে তাকে নিয়ে আবার বাঁচবো সুন্দর করে, এরকম বিভিন্ন ধরনের উদ্দেশ্য থাকে। এই সিনেমাতে যে দুইটা ক্যারেক্টার রয়েছে, তাদের ক্ষেত্রেও সেম। যেমন ঋত্বিক এই সিনেমাতে রয়েছে, তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ, যে বাঁচার জন্য লড়াই করছে, কিন্তু তার বাঁচার সম্ভাবনা খুবই কম। অন্যদিকে স্বস্তিকার হাজব্যান্ড, সে অসুস্থ, সে বাঁচার জন্য লড়াই করছে, তারও বাঁচার সম্ভাবনা 50-50, সে বাঁচতেও পারে, মরতেও পারে। কিন্তু তারা এই যে সকালবেলা কাজ করে আবার তাদের স্পাউসের কাছে যাচ্ছে, বিভিন্ন কিছু করছে, একাকিত্ব ফিল করছে বাসায় আসলে, তারপরেও সে কাজ করছে, খাওয়া দাওয়া করছে, এবং এই যে হাসপাতালে গিয়ে তাদের স্পাউসকে দেখে আসছে। এই যে এই কাজটা রেগুলার করার পরেও তাদের মধ্যে কিন্তু একটা উদ্দেশ্য আছে, যে আমি এই একাকিত্ব দূর করার জন্য আমার স্পাউসের সুস্থ হয়ে ফিরে থাকা দরকার, না হয় কি নিয়ে বাঁচবে। যেমন ঋত্বিক এখানে যতদিন তার স্ত্রীকে দেখতে আসা যাওয়া করছে, এরকম একটা ব্যাপারের মধ্যে থাকে, যে প্রতিদিন সেই স্ত্রীকে দেখতে যাচ্ছে আবার আসছে, এগুলো নিয়ে চিন্তা করছে। এই ব্যাপারটা তার মধ্যে একটা কি আশা জায়গায়, সে হয়তোবা একাকিত্বে ভুগছে না বা একাকিত্ব তেমন ফিল করছে না, কারণ তার পাশে একজন আছে, সে আধামরা হলেও। এই একটা একাকিত্ব ভাবটা কমাই দেয়, একটা মনে উদ্দেশ্য থাকে যে না, আমি এই জন্য বা কাজ করছি বা বেঁচে আছি, এরকম এক একজনের এক একটা উদ্দেশ্য থাকে। এই সিনেমাতে এই দুইজনের যে এই প্লটটা, তাদের যে বেঁচে থাকা, তাদের যে দুনিয়াবি কাজ কাম করা, একাকিত্ব দূর করা, বা তাদের স্পাউসদের বেঁচে থাকার লড়াই, এবং তাদের নিজেদের এক ধরনের লড়াই এই বেঁচে থাকা নিয়ে, এই অবস্থার মধ্যে, এই মানসিক অবস্থার মধ্যে, এই ব্যাপারটা নিয়ে মূলত সিনেমা। এখানে স্বস্তিকা এবং ঋত্বিক ছাড়াও ফরাজ মুখার্জি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছেন। যেমন এই ফরাজ মুখার্জি তার অল্প স্পেস পেয়েছে সিনেমাতে, তাতেও সে তার ক্যারেক্টারের মাধ্যমে দেখিয়েছে যে যখন বেঁচে থাকার কোনো উদ্দেশ্য থাকে না, বা কার জন্য বা কিভাবে বেঁচে থাকবো এরকম একটা উদ্দেশ্য থাকে না, জাস্ট একাকিত্বই থাকে, তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই মানুষ নিজেকে হত্যা করে ফেলে। এই ব্যাপারগুলা ঘটে, যেটা ফরাজ মুখার্জি এই সিনেমাতে করেছে। আর এই যে ব্যাপারগুলা পরিচালক পার্থ সেন খুব সুন্দর করে উপস্থাপন করতে পেরেছেন, যে কারণে সিনেমাটা আমি রিভিউ করছি 2025 সালে, কিন্তু সিনেমাটা মুক্তি পেয়েছিল 2015 সালে। 10 বছর পরেও আমি রিভিউ করছি, কারণ সিনেমাটা আমি এখন দেখার পরেও আমার কাছে ভালো লেগেছে। সব সিনেমা কিন্তু হয় না, যেমন এখন যে ধুরন্ধর সিনেমা ব্যাপক ব্যবসা করছে, অথবা এরকম আরো সিনেমা রয়েছে, সেগুলা বেশি এন্টারটেনমেন্ট সিনেমা। তো যদিও এগুলা নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু ব্যবসা করছে বা দর্শক প্রিয় হচ্ছে, কিন্তু সিনেমাগুলা আজ থেকে 2-4 বছর পরে আর মানুষ দেখবে না। এই যে এটা প্রভাকাণ্ডার অভিযোগের কারণেই হোক, বা মেসি সিনেমা হওয়ার কারণে হোক, এই সিনেমাগুলা মানুষ দেখবে না। কিন্তু এই ধরনের সিনেমাগুলা মানুষ দেখবে, কারণ এগুলা সুন্দর সিনেমা, জীবন ভিত্তিক সিনেমা, এবং এগুলা আমাদেরই মানুষের গল্প, আমাদের আশপাশের মানুষের গল্প, আমাদেরই গল্প। আর এইগুলা সুন্দর করে উপস্থাপন করতে পেরেছেন পার্থ সেন তাদেরকে দিয়ে। এগুলা সিনেমার পজিটিভ সাইড। আমি নেগেটিভ সাইড যদি বলি, তাহলে বলবো যে সিনেমাটা আসলে ধীরগতির একটা সিনেমা। সিনেমাটার কাহিনী আস্তে আস্তে এগোয়, এবং আস্তে আস্তে ক্লাইম্যাক্সের দিকে যায়, এবং আস্তে আস্তে শেষ হয়। যারা আমরা মেসি এন্টারটেনমেন্ট সিনেমা দেখি, তাদের জন্য এই সিনেমাটা একদমই ভালো লাগবে না বা পছন্দ হবে না। কিন্তু যারা আমরা রিয়েলিটি নির্ভর ড্রামাগুলা দেখি, বা যেগুলোতে জীবন ভিত্তিক বিভিন্ন ঘটনা বা মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো বহিঃপ্রকাশ করে, সেই সিনেমা যারা দেখি, তাদের জন্য মূলত সিনেমা স্লো হলেও ভালো লাগবে। এছাড়া এই সিনেমাটা কি এত ভালো মনে হবে না। কিন্তু যারা আমরা রিয়েলিটি নির্ভর স্লো সিনেমা দেখি, তাদের কাছে একটা দুর্দান্ত সিনেমা মনে হবে। আর এই সিনেমার যে ব্যাপারগুলা বা চরিত্রের যে কষ্টগুলা, এই সিনেমার এই কষ্টগুলা তারাই অনুভব করতে পারবেন যারা নিজেরা অথবা যাদের ফ্যামিলির লোকজন
দীর্ঘদিন ধরে হাসপাতালে ছিল বা আসা যাওয়া করেছে, তারা এই সিনেমার ক্যারেক্টার পেনগুলা ফিল করতে পারবে। তো সব মিলিয়ে বলবো ভালো একটা সিনেমা। আর এইরকম হাসপাতালে আসা যাওয়া কেন্দ্রিক বা হাসপাতালের যে কষ্ট, এই ব্যাপারগুলো নিয়ে আরো যেসব সিনেমা রয়েছে সেগুলোর মধ্যে আপনারা রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত আরেকটা সিনেমা দেখতে পারেন, যেটার নাম হচ্ছে আই ওয়ান্ট টু টক, অভিষেক বচ্চন অভিনীত। তো সব মিলে বলবো যে যারা রিয়েলিটি নির্ভর ড্রামা দেখতে চান অথবা আর্ট ফিল্ম টাইপের সিনেমা দেখে পছন্দ করেন, তাদের জন্য একটা ভালো সিনেমার নাম হচ্ছে অনুব্রত, ভালো আছো। আসলে কি আমরা সবসময় ভালো থাকি? অনেক সময় অনেক মানুষই থাকে না। তো এই হচ্ছে আমার কথা। আর আপনারা যারা এই সিনেমা ইতিমধ্যে দেখে ফেলেছেন, তারা এই সিনেমার আমার এই মতামতের সাথে এগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।